ভাবনা যখন স্কুল থেকে আসছিল সে পা পিছলে পড়ে যায়। ও মা! এভাবে বলে সে জোরে চিৎকার করে। ঠিক সেই সময় মনিকা নিজের কারে করে সেই দিক থেকে যাচ্ছিল। ভাবনার চিৎকার শুনে সে খুব জোরে গাড়িতে ব্রেক লাগায়। গাড়ির পেছনের সিটে তার মা অশ্বিনী বসেছিলেন। মনি, কি হয়েছে? হঠাৎ করে এভাবে ব্রেক লাগালি যে? ওই দেখো মা, ওখানে একটা ছোট্ট মেয়ে পড়ে গিয়ে মা মা বলে চিৎকার করছে। আমি এক্ষুনি দেখে আসছি। এই বলে সে নিজের গাড়ি থেকে নেমে ভাবনাকে দেখতে যায়। ভাবনা যেমন তেমন করে উঠে দাঁড়ায়। সোনা মা, তোমার খুব আঘাত লেগেছে বুঝি? না গো দিদি, বেশি লাগেনি। আচ্ছা আচ্ছা, এভাবেই দাঁড়াও, আমি জিনিসগুলো তুলে দিচ্ছি। এই বলে মনি তার লাঞ্চ বক্স, জলের বোতল তার বাস্কেটে রেখে সে বাস্কেটটা ভাবনার হাতে দেয়। তখন সে লক্ষ্য করে ভাবনার হাতে খুব সুন্দর মেহেন্দির ডিজাইন। আরে বাহ, তোমার হাতের মেহেন্দির ডিজাইনটা তো বেশ ভালো। কে লাগিয়ে দিয়েছে? কোথা থেকে লাগিয়েছো? আমার মা লাগিয়ে দিয়েছে। খুব সুন্দর না? খুব সুন্দর। আমিও এরকম লাগাতে চাই। তুমি তোমার বাড়িতে নিয়ে যাবে? আমার কাছে গাড়ি আছে। হ্যাঁ, আমি আপনাকে নিয়ে যাব, তবে আমি গাড়িতে চাপবো না। মা বলেছে অজানা লোকেদের সাথে গাড়িতে না চাপতে। আমরা হেঁটে যেতে পারি, আমার বাড়ি তো কাছেই। তুমি তো খুব বুদ্ধিমান। দাঁড়াও, আমি আমার মাকে বলে এক্ষুনি আসছি। এই বলে মনি নিজের গাড়ির কাছে যায়। মনি, এবার চলো। মা, তুমি গাড়িটা নিয়ে আমার পিছু পিছু এসো। আমরা চাইছিলাম না আমার বিয়ের সময় মেহেন্দির ডিজাইন খুব আকর্ষক যেন হয়? হ্যাঁ বেবি। এক্ষুনি ওই বাচ্চা মেয়েটার হাতে আমি মেহেন্দির ডিজাইন দেখলাম, খুব সুন্দর লাগানো হয়েছে। ও বলল ওর মা নাকি সেটা লাগিয়েছে। আমি আর ওই মেয়েটি ওর বাড়িতেই যাচ্ছি, তুমি গাড়িটা নিয়ে পিছু পিছু এসো। এমনটা বলে সে মায়ের কোনো কথা না শুনেই সোজা ভাবনার কাছে চলে আসে। ভাবনা আর মনি গল্প করতে করতে গরিব বৌমা অনামিকার কাছে এসে পৌঁছয়। সেই সময় অনামিকা নিজের বাগানের বেঞ্চে বসে অন্য কারোর হাতে মেহেন্দি লাগাচ্ছিলই। সে ভাবনাকে মনির সাথে দেখে। মনি দেখতে খুব সুন্দর আর দেখে বড়লোকও লাগছিল। ভাবনা, ইনি কে? আমি পিছলে মাটিতে পড়ে গেছিলাম, এই দিদি আমাকে তুলতে সাহায্য করেছিল। তাই বুঝি? আপনার অনেক অনেক ধন্যবাদ। আরে দিদি, আমি তো জিজ্ঞাসা করতে ভুলে গেছিলাম, তোমার নাম কি গো? আমার নাম মনি। আচ্ছা দিদি, আমার ভাবনার হাতের মেহেন্দিটা দেখে খুব খুব পছন্দ হয়েছে। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর বিয়েতে সুন্দরভাবে মেহেন্দি লাগাবার জন্য আমরা কাউকে খুঁজছিলাম। এবার যেহেতু ভাবনার মেহেন্দিটা আমার এত পছন্দ হয়েছে, তাই আমারও এটা চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এর দরুনই অনামিকার সামনে যে মেয়েটি বসেছিল তার হয়ে যাওয়াতে সে সেখান থেকে উঠে চলে যায়। মনি এসে বসে। অনামিকার ধৈর্য আর খুব মন দিয়ে মনির হাতে খুব সুন্দর মেহেন্দির ডিজাইন লাগিয়ে দেয়। সেই ডিজাইন মনির খুব ভালো লাগে, সে খুব আনন্দিত হয়। দিদি, তুমি অসাধারণ, খুব সুন্দর হয়েছে, সবাই খুব প্রশংসা করবে। এর তরুণী সেখানে অশ্বিনী এসে পড়েন আর অনামিকাকে টাকা দিতে লাগেন। আরে না না ম্যাডাম, আপনি আমার মেয়েকে সুরক্ষিত বাড়ি নিয়ে এসেছেন, এটাই অনেক। রাখো দিদি, মেহেন্দিটা তুমি ফ্রিতে তো আনোনি না? তারপর অনামিকা কোনো উত্তর না দিয়ে টাকাটা রেখে নেয়। দিদি, আমার বন্ধুরাই মেহেন্দির কথা জিজ্ঞাসা করলে আমি কিন্তু আপনার কাছেই পাঠাবো। তখন আপনি কিন্তু ভালো করে লাগিয়ে তাদের কাছে টাকা নেবেন। ফ্রিতে কিন্তু লাগাতে যাবেন না, বলে দিলাম। হ্যাঁ আচ্ছা বোন। এই বলে অশ্বিনী আর মনি গাড়িতে চেপে সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটছিল। মনির বন্ধুরা অনামিকার কাছে মেহেন্দি লাগাতে আসতো। খুব সুন্দর মেহেন্দির ডিজাইন লাগিয়ে তারা টাকা দিয়ে সেখান থেকে চলে যেত। এভাবে অনামিকা ধীরে ধীরে মেহেন্দির ডিজাইন লাগিয়ে খুব ভালো রোজগার করতে শুরু করে। অনামিকা রান্না বান্না, ঘরের সব কাজকর্ম করার পরে যা সময় বাঁচত তখন সে মেহেন্দি লাগাতো। ফলে শাশুড়ি সারদা, শ্বশুরমশাই প্রসাদ বা স্বামী রমেশ তাকে কখনো এই কাজের জন্য বাধা দিত না। তারপর একদিন বিবাহিত মনি নিজের স্বামী বিনয়কে সঙ্গে করে নিয়ে অনামিকার বাড়িতে আসে। অনামিকা বাগানের মধ্যেই তাদের বসার জন্য চেয়ার লাগিয়ে দেয়। কেমন আছো বোন? ভালো আছি দিদি, তুমি বিয়েতে এলে না? আসতে পারিনি, কিন্তু জুটি খুব ভালো হয়েছে। কেন এসছি সেটা বলো মনি। আচ্ছা বেশ, দিদি এটা একটু পড়ো তো। এই বলে সে একটা কাগজ তাকে দেয়। অনামিকা সেই কাগজটা পড়তে লাগে। একটা খুব বড় মেহেন্দি ডিজাইন কোম্পানি মেহেন্দি ডিজাইনের কম্পিটিশন করাতে যাচ্ছিল। প্রত্যেক মেহেন্দি ডিজাইনারকে সেই প্রতিযোগিতাতে অংশ নেওয়া আবশ্যক ছিল। যে বেস্ট মেহেন্দি ডিজাইনার হবে সে প্রতিযোগিতা জিতবেও,
তার সাথে সাথে সে কোম্পানিতে কাজ করার সুযোগও পাবে। যা কিছু লেখা ছিল সবকিছু অনামিকা ওই কাগজে পড়ে। এটা অনেক বড় কোম্পানি যে আমার ডিজাইন পছন্দ হবে না। না না, এরকমটা কেন ভাবছো দিদি? যাও না, একবার গিয়েই দেখো। সুযোগ যখন পেয়েছো, ভাগ্যে থাকলে কি না হয়। তারপর অনামিকা মণিকে বারণ করতে পারে না, তার কথায় সে রাজি হয়ে যায়। তার কথা শুনে মণি আর বিনয় খুব খুশি হয়। তারপর কিছুক্ষণ গল্পগুজব করার পরে তারা সেখান থেকে চলে যায়। এভাবে দিন কাটতে লাগে। তারপর অনামিকা খুব সুন্দর সুন্দর ডিজাইন কল্পনা করে সেগুলোকে বানায় আর কম্পিটিশনের জন্য কোম্পানিতে পাঠায়। সেখানে কোম্পানির অফিসে বসে সাগর অনামিকার বিভিন্ন ডিজাইনগুলোকে দেখে। তার খুব পছন্দ হয়। তারা ঘোষণা করে যে অনামিকার ডিজাইন বেস্ট ডিজাইন। তার ভালো ডিজাইনের সাথে তার একটা ছবি দিয়ে তারা পেপারে সেটাকে ছাপায়। কাগজে ছবি দেখে অনামিকার প্রতিবেশীরা অনামিকার বাড়িতে আসে। আনন্দ সহকারে ব্যাপারটাকে তারা সেলিব্রেট করে। অনামিকাকে তারা সকলেই মিষ্টি খাওয়ায়। সেদিন মেহেন্দি কোম্পানির লোকেরা একটা সমারোহ আয়োজিত করে, যেখানে শুধু বড় লোকেদের ভিড়েই ভরা ছিল। সেখানে সারদা, প্রসাদ, রমেশ, অনামিকা, ভাবনা সকলেই যায়। সেখানে মঞ্চে স্যুট বুট পরে রতন ইংরেজিতে এভাবে বলেন, আপনাদের অভিনন্দন জানাই আমাদের মেহেন্দি ডিজাইন কম্পিটিশনে। মেহেন্দি ডিজাইন বানাবার জন্য আমরা খুব ভালো প্রতিক্রিয়া পেয়েছি আর খুবই অসাধারণ, খুবই সুন্দর মেহেন্দি ডিজাইন অনামিকাই বানিয়েছে। অনামিকা হলো আমাদের বিজেতা। মেনি মেনি কংগ্রাচুলেশনস। আজ ওনাকে পুরস্কৃত করা হচ্ছে। এরকমটা বলাতে অনামিকা স্টেজে চাপে আর এসে একটা চেয়ারে বসে। তার হাতে শিল্ড দেওয়া হয় এবং তার সাথে 5 লক্ষ টাকার পুরস্কার। তখন থেকে অনামিকা বড় বড় মডেলস, হিরোইন্সদের মেহেন্দি ডিজাইনার রূপে কাজ করতে শুরু করে আর খুব আনন্দে জীবন কাটাতে লাগে। লাঞ্চ টাইমের সময় ছিল। আকাশের সাথে বিনয়, যে নতুন নতুন জয়েন করেছিল, তারা দুজনে অফিস থেকে বাইরে বেরিয়ে এসে ফুটপাত দিয়ে হেঁটে হেঁটে যেতে লাগে। আকাশ, তুই বলেছিলি তুই নাকি ভালো ঘরের রান্না খাওয়াবি, কোথায় নিয়ে যাচ্ছিস? খাবার খাওয়াতে আর কি। কলিগ ভার্গব বলছিল এই কাছেই নাকি একটা বিরিয়ানি পয়েন্ট আছে, সেখানে না নিয়ে গিয়ে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কম টাকায় সুস্বাদু ঘরের খাবার আমি খাওয়াতে তোকে নিয়ে যাচ্ছি। এমনটা বলে রাস্তার পাশে একটা খালি জায়গাতে ঠেলা লাগানো, যেখানে চাল, ডাল, তরি তরকারি, আমের আচার আর সাথে দই বিক্রি করছিল অনামিকা। সেই ঠেলাতে অনামিকা আর তার স্বামী ছিল। তার স্বামী রমেশ খদ্দেরদেরকে খাবার খাওয়াতে ব্যস্ত ছিল। বৌদি, এ আমার বন্ধু বিনয়। বাড়ির খাবার খেতে ইচ্ছে হয়েছিল এর, তাই আমি ওকে এখানে নিয়ে এলাম। আপনি একে একটু ভালো করে দেখবেন। আচ্ছা আকাশবাবু, ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়ুন। ওখানে আপনারা চাল, ডাল, তরি তরকারি, আমের আচার পাবেন। এই বলে আকাশ বিনয়কে নিয়ে একটা লাইনে দাঁড়িয়ে পড়ে। ঠিক সেই সময় শ্বশুরমশাই প্রসাদ সেখানে আসেন। বাবা, আপনি একটু না ঘুমিয়ে এখানে কেন এলেন? একটু সাহায্য করব এই ভেবে এসেছিলাম বৌমা। স্ত্রী সারদা আর মেয়ে পল্লবী এমন কাজ করেছে যার জন্য আজ তোমরা এই রাস্তায়। তাই তো তুমি আর ছেলে এত পরিশ্রম করে খাবার বিক্রি করছো। পুরনো কথা ভেবে আর কি লাভ? যান বাবা, আপনি বাড়ি ফিরে আমরা কথা বলবো। বলো বৌমা, যদি তোমার কাছে কোনো কাজ থাকে তবেই আমি বাড়ি ফিরে যাব। তাহলে 1 মিনিট দাঁড়ান বাবা। এমনটা বলে 2 প্লেট গরম গরম খাবার এনে সে প্রসাদকে বলে, তাহলে বাবা ওই দেখুন 2 বন্ধু দাঁড়িয়ে আছে, তাদেরকে গিয়ে এই খাবারটা দিয়ে আসুন গে। তার বলার পরে প্রসাদ তাদেরকে গিয়ে খাবারটা দিয়ে আসে। 2 বন্ধু কথা বলতে বলতে খাবার খায়। এভাবে প্রসাদ বৌমাকে তার কাজে সাহায্য করে। আসুন বাবু আসুন, আজকে স্পেশাল খাবার অনামিকার ঠেলায়, লাউয়ের তরকারি আর লঙ্কার আচার। আসুন আসুন বাবু আসুন, অনামিকার ঠেলাতে গরম গরম খাবার খেয়ে যান। এভাবে হাঁকায় আর তারপর টাকার পরিবর্তে সে গরম গরম খাবার প্লেটে সবাইকে খেতে দেয়। 2-3 ঘন্টার মধ্যেই অনামিকার আনা সব খাবার দাবার একবারেই শেষ হয়ে যায়। অনামিকা যখন একটা স্টুলে বসে যা রোজগার হয়েছিল সেই টাকা গুনছিল, ঠিক সেই সময় রমেশ ঠেলার পেছনে গিয়ে চুপচাপ দুঃখিত হয়ে চোখের জল ফেলতে লাগে। ঠিক সেই সময়ে একটা দামি গাড়ি এসে সেখানে থামে। সেখান থেকে বড়লোক ধনঞ্জয় নেমে রমেশকে দেখে বলে, রমেশ, টাকা রেডি আছে তো? তা শুনে রমেশ নিজের চোখের জল মুছতে লাগে। অনামিকা নিয়ে আসবে স্যার, আপনি একটু অপেক্ষা করুন।
এই বলে অনামিকা 10,000 টাকা এনে ধনঞ্জয়কে দিয়ে হাত জোর করে প্রণাম করে। ততক্ষণে প্রসাদও আসেন। এর কি প্রয়োজন আছে? তুমি আমার হোটেলে কাজ করতে, তাই তোমার স্বামীকে বিশ্বাস করে 2 লক্ষ টাকা দিয়েছিলাম, তাই ব্যবহার করতে পেরেছো। সেটা তো আমার স্ত্রী আর মেয়ে খরচা করেছিল বাবু। তাতে আমার কি এসে যায় দাদু? আমার টাকাটা আমাকে ফিরিয়ে দেন। তারপর একবার তো কি 1000 বার এসে আপনাদেরকে আমি প্রণাম করে যাব। এই বলে অনামিকার হাতে যে টাকাটা ছিল সেটা সে ধনঞ্জয়কে দিয়ে দেয়। ধনঞ্জয় সেই টাকাটা নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর রমেশ আর অনামিকা নিজের ঠেলা গাড়ি ঠেলতে ঠেলতে বাড়ির দিকে রওনা হয়। তাদের থেকে একটু দূরে প্রসাদ হেঁটে যাচ্ছিলেন। পুরনো দিনের কথা তেনার মনে পড়ে যায়। সেদিন তখন প্রায় রাত্রি 10টা বাজে। রমেশ একটা সুটকেস নিয়ে বাড়ি ফেরে আর এনে সেটা অনামিকাকে দিয়ে দেয়। দেখো অনামিকা, এই সুটকেসটা কিন্তু খুব মূল্যবান। যখন সে এভাবে বলছিল ঠিক সেই সময়ে পল্লবী পাশ দিয়ে পেরিয়ে যায় আর সব কথা শুনে ফেলে। শোনো অনামিকা, এই সুটকেসের মধ্যে আমার মালিকের 2 লক্ষ টাকা রাখা আছে, সামলে আলমারিতে রেখে দাও তুমি। আচ্ছা বেশ। তারপর অনামিকা বাক্সটাকে সামলে আলমারিতে রেখে দেয়। ব্যাপারটা পুরো পল্লবী দেখে তাড়াতাড়ি করে নিজের মা শারদার কাছে গিয়ে সব কথা বলে দেয়। যদি তুমি ওই টাকাটা চরণকে দাও তাহলে আমার আমেরিকা যাওয়ার জন্য ভিসা, পাসপোর্ট সব বানিয়ে সে দিয়ে দেবে মা। আচ্ছা মা, তুই আর চরণ আমেরিকায় গিয়ে সুখে শান্তিতে থাক মা। এভাবে বলে শারদা রাত্রিবেলাতে যখন ছেলে বৌমা ঘুমিয়ে পড়ে তখন আলমারির কাছে গিয়ে চুপি চুপি সে বাক্সটিকে বের করে সে চুরি করে নেয়। শারদার মেয়ে পল্লবী চরণকে ভালোবাসতো, কিন্তু ওই চরণ নামের ছেলেটি নিজেকে মহান দেখাবার খুব চেষ্টা করত। অনামিকাকে সুন্দর আর বড়লোক দেখানো উচিত, তবেই তার মা বাবা সেখানে তার বিয়ে ঠিক করবে। মেকআপ, গয়না, জামা কাপড়ের জন্য সে সবসময় তাকে টাকা নিয়ে আসতে বলতো। প্রসাদ ওয়াচম্যানের কাজ করত, রমেশ একটা হোটেলে কাজ করত, আর অনামিকা একটি মহিলার জন্য রান্না করে দিত। সেই সব টাকা জড়ো করে পল্লবী নিয়ে গিয়ে চরণের হাতে তুলে দিত, আর ওই চরণ খরচা করার নামে সব টাকা তার কাছ থেকে নিয়ে নিত। প্রত্যেক দিনের মতনই শারদা আর পল্লবী এসে সকাল সকাল সোফায় বসে। ঠিক সেই সময়ে রমেশের মালিক ধনঞ্জয় তাদের বাড়িতে আসে। রমেশ, টাকাটা নিয়ে আসবে তো? ধনঞ্জয়ের বলাতে রমেশ আলমারি থেকে গিয়ে সুটকেসটা এনে দিয়ে দেয়। যেই ধনঞ্জয় সেটা খুলে দেখে তার মধ্যে কোনো টাকাই নেই। রমেশ, আমার টাকা খরচা করে এবার তুমি আমাকে খালি সুটকেস দিচ্ছ? না মালিক, আমি আপনার টাকা নিইনি। তখন তাদের মধ্যে ঢুকে শারদা বলে, আরে ওই তো বাবা, তোর বোনের ভিসার জন্য খরচা করলাম না। এটা শোনা মাত্রই ধনঞ্জয়ের ভীষণ রাগ ওঠে। সে রমেশকে উত্তম মধ্যম দিতে লাগে। অনামিকা সেটা সহ্য করতে না পেরে ধনঞ্জয়ের পায়ে পড়ে বিনতি করতে লাগে। 1 মাসের মধ্যে যদি আমার টাকা ফেরত না দাও তাহলে পুলিশ ডেকে আমি অ্যারেস্ট করাবো। ওয়ার্নিং দিয়ে ধনঞ্জয় সেখান থেকে চলে যায়। সত্যি বলছি অনামিকা, আমি বোনের ভিসার জন্য টাকা দিইনি। আমি জানি এই টাকা কে নিতে পারে, তবে আমাদের পরিবারের লোকেই নিয়েছে না। এই বলে অনামিকা সেখান থেকে নিজের ঘরে চলে যায়। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে সে সিদ্ধান্ত নেয় যে এবার সে রান্না করে বিক্রি করবে। তারপর সে রান্না করে খাবার দাবার ঠেলায় রেখে বিক্রি করতে লাগে, আর এভাবে ধনঞ্জয়ের ঋণধার শোধ করে। এদিকে বর্তমানে শারদা আর পল্লবী সোফায় বসে কান্নাকাটি করে, কারণ চরণ তাদেরকে ঠকিয়ে পালিয়েছে। মেয়ের জন্য তুমি তোমার ছেলেকে ঠকালে শারদা। কি হলো, নিজের খোঁড়া গাড্ডাতে তুমি নিজেই পড়ে গেলে, এবার বোঝো। এই বলে সেখান থেকে সে চলে যায়। তখন থেকে অনামিকা কম দামে ঘরে রান্না করে খাবার বিক্রি করতে লাগে আর আনন্দে জীবন কাটাতে লাগে।